ওকে ছেলেরা, আমাদের কলেজের ক্লাস আজকে 11D যেটা শুরু হচ্ছে, সেটাতে আমরা চলতরিৎ অধ্যায়টা পড়ব। চলতরিৎ এই অধ্যায়টা আমাদের ফার্স্ট ইয়ার ফাইনালের সিলেবাসে ছিল। ওই ফার্স্ট ইয়ার ফাইনালের সিলেবাস আমাদের শেষ করতে হবে এবং সেই পারপাজেই আমাদের চলতরিৎ টপিকটা আমাদের এই নেক্সট ক্লাস লেকচার গুলোর মধ্যে থাকবে। এখন প্রথমে চলতরিৎ অধ্যায়টা নিয়ে যখন আমরা কথা বলতে যাব, তখন আমাদের মনে রাখতে হবে যে কিছু টপিক কিন্তু আমরা জানি, চলতরিতের কিছু অংশ আমাদের জানা আছে। যেমন আমরা যদি বলি তড়িৎ প্রবাহ কি, তাহলে এটা আমরা জানি। রোধ কি জানি, রোধের সূত্র জানি। আপেক্ষিক রোধ জানি, রোধের সন্নিবেশ জানি, ওহমের সূত্র এবং ওহমের বর্তনী, এই সব টপিক গুলা আমরা কিন্তু ক্লাস 10-এ থাকতে পড়ে আসছি। তো আমরা যদি এখন বলি যে এই টপিক গুলো সম্পর্কে আমাদের আইডিয়া ক্লাস 10-এ খুব ভালোভাবে ছিল, তাহলে কিন্তু কথাটা রং না। কারণ হলো এই জিনিসগুলা আমরা সব ক্লাস 10-এ খুব ভালোভাবে শিখে আসছিলাম এসএসসি পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিয়ে। তোমাদের মনে রাখতে হবে যে যেই টপিকস গুলো আমরা ক্লাস 10-এ পড়ে আসছি, অ্যাকচুয়ালি সেই টপিকস গুলা আমাদের 12-এর জন্য অত ইম্পর্টেন্টলি ধরা হবে না, অত ইম্পর্টেন্স দেয়া হবে না। 12-এর টপিক গুলা যেগুলা নতুন টপিক আমরা চলতরিতে শিখবো, সেগুলা যেগুলা ক্লাস 10-এ পড়ানো হয় নাই, সেই টপিক গুলাকেই কিন্তু বেশি প্রায়োরিটি দিতে হবে। তাহলে কোন কোন টপিক আছে চলতরিতে নতুন, যেগুলো আমরা কখনো ক্লাস 10-এ হয়তো দেখি নাই, আমি ওইগুলা ডান দিকে ওই লিস্ট গুলা লিখতেছি। যেমন একটা হচ্ছে তারণ বেগ, তারপরে হচ্ছে হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ। নামগুলা দেখো তোমাদের কাছে মোটামুটি অপরিচিত। তারপর কিরশফের সূত্র, কিরশফের বর্তনী, শান্ট, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, তো এই যে আমি ডানে বামে এতগুলা টপিক লিখলাম, এই টপিক সবই কিন্তু আমাদের এই অধ্যায়টায় আছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এখানে কিছু টপিক আমরা অলরেডি জানি এবং খুব ভালোভাবে জানি, যেগুলো বাম দিকে, আর ডান দিকের গুলা সেগুলো আমাদের আইডিয়া নাই, বা হয়তো বা আমরা এই চ্যাপ্টারে আইডিয়া পাবো। তো এখন আমরা যেটা করবো, আমরা চলতরিৎ অধ্যায়টায় যাব। আমাদের যখন বাম দিকের টপিক গুলার রিভিউ করা দরকার পড়বে, তখন আমরা সেটা মনে করে নিব, আর ডান দিকে টপিক গুলাকে আমরা, যেহেতু এগুলো আমাদের অজানা, এগুলো সবগুলো টপিক আমরা করব। তো চলতরিৎ অধ্যায়টা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়ের মধ্যে পড়ে। তো আমাদের কিন্তু এইটা মনে রাখতে হবে যে এই অধ্যায় আমরা কখনোই যেন অ্যাভয়েড না করি, কারণ এই অধ্যায়টা ছাড়া আমাদের কিন্তু আসলে একটা অসম্পূর্ণ পদার্থবিজ্ঞান শিখা হবে। আচ্ছা, সবাইকে আমি সাজেস্ট করবো যারা নাম ছাড়া ঢুকতেছো, অনেকে দেখতেছি যে গ্যালাক্সি ট্যাব লেখা, গ্যালাক্সি তারপরে অন্য মোবাইলের নাম লেখা, এইসব জিনিস নিয়ে ঢুকবা না। নাম চেঞ্জ করে নিবা, চেঞ্জ করে তুমি তোমার নাম দিয়ে তারপর ঢুকবে, কারণ আমি কিন্তু কোনোদিন বুঝবোই না যে কে ক্লাস করতে আসছে। ওকে, আর শুরু করে দিচ্ছি আমরা এখন পড়া।
তাহলে প্রথমে আমরা তারণ বেগ শব্দটা দিয়ে শুরু করতেছি আমাদের আজকে চলতরিতের অধ্যায়। তারণ বেগ। তো তারণ বেগের জন্য আমরা আগে যেটা করব, আমরা একটা চিত্র আগে এঁকে নিব। সবাই চিত্রটা আগে এঁকে নাও, তারপর আমি তোমাদের সাথে এটা ডিটেইল আলোচনা করতেছি। সবাই চিত্রটা আগে এঁকে নি, ঠিক আছে? আচ্ছা, তারণ শব্দটা বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে যখন নাকি কোনো তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তখন ওই কারেন্ট প্রবাহিত হওয়ার সময় একটা নির্দিষ্ট বেগে সে ওই পরিবাহী ভিতর দিয়ে প্রবাহিত হয়। এখন ওই নির্দিষ্ট বেগে ওই পরিবাহীর ভিতর দিয়ে যখন সে প্রবাহিত হয়, তো প্রবাহিত হওয়ার সময় তার বিভব পার্থক্য কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। সবাই মাইক্রোফোন মিউট করো ছেলেরা। বিভব পার্থক্য হিসেবে তখন কিন্তু ওই বেগটা কিছুটা হলেও প্রভাবিত হয় বিভব পার্থক্যের কারণে। তো আমরা তারণ বেগের সংজ্ঞাটাকে অনেকটা এইভাবে লিখতে পারি, সবাই ইচ্ছে করলে খাতায় লিখে রাখো সংজ্ঞাটা। বিভব পার্থক্যের প্রভাবে কোন পরিবাহী তারের মধ্য দিয়ে, সবাই লিখতেছো, বিভব পার্থক্যের প্রভাবে কোন পরিবাহী তারের মধ্য দিয়ে যে বেগে, কোন পরিবাহী তারের মধ্য দিয়ে যে বেগে তড়িৎ প্রবাহিত হয় তথা চার্জ প্রবাহিত হয়, তাকে ওই চার্জের তারণ বেগ বলে। তড়িৎ প্রবাহিত হয় তথা চার্জ প্রবাহিত হয়, তাকে ওই চার্জের তারণ বেগ বলে। তাকে ওই চার্জের তারণ বেগ বলে। তাহলে তারণ বেগ আমরা সংজ্ঞায়িত করে ফেললাম। এখন যেটা করব, আমরা এইখানে চিত্রটাকে আমরা ব্যাখ্যা করব। ছোট একটা সমীকরণ, কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা সমীকরণের মধ্যে আসবে। আচ্ছা, তাহলে আমরা এই চিত্রটা আগে একটা স্টেটমেন্ট আকারে লিখে দিই, যে চিত্রে আসলে কি দেখতে পাচ্ছি, কি জিনিসগুলো আছে এই চিত্রে। তো প্রথমে আমরা সবাই লিখতেছি, মনে করি এল দৈর্ঘ্য এবং এলটা ছোট হাতের, এল দৈর্ঘ্য এবং ক্যাপিটাল এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, এল দৈর্ঘ্য এবং ক্যাপিটাল এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, ক্যাপিটাল এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন একটি পরিবাহী তারের মধ্য দিয়ে, কোন একটি পরিবাহী তারের মধ্য দিয়ে ভি তারণ বেগে, ছোট হাতের ভি তারণ বেগে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। ভি তারণ বেগে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। দাঁড়ি, ইলেকট্রন প্রবাহিত হচ্ছে বলে দাও দাঁড়ি। দাঁড়িতে আর একটা কথা এখানে অ্যাড করো, তারের প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা ছোট হাতের এন। তারের প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা ছোট হাতের এন। এই যে দেখতে পাচ্ছ এখানে ছোট হাতের এন, এবং প্রতিটি ইলেকট্রনের চার্জ এই যে ছোট হাতের ই, এবং প্রতিটি ইলেকট্রনের চার্জ ছোট হাতের ই। তাহলে আমরা এই টপিকটুকু পর্যন্ত সবাই লিখে ফেলছি। ওকে, এখন দেখো এটার আমরা
ক্যালকুলেশন মানে এই কারণ বেগের একটা ফর্মুলাতে আমরা এখান থেকে যাব। তাহলে আমি কিন্তু যে কথাটা এখানে বললাম যে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, একক আয়তনে ইলেকট্রনের স্যার সংখ্যা, ব্লাড দেখা যায়। এটাকে আমরা কিন্তু ছোট হাতে ধরতেছি। হ্যাঁ, কি বলো? স্যার ব্লাড দেখা যায় বোর্ড। ও তো নেটের সমস্যা। না স্যার স্পষ্ট হ্যাঁ, আছে। বোর্ড স্পষ্ট আছে। ছেলে, তোমার নেটটা মনে হয় এখন একটু ডিস্টার্ব দিচ্ছে। আমাদের এখন ভার্চুয়ালি এভাবেই চলতে হবে। বোর্ড স্পষ্ট জি স্যার, আছে। ঠিক হয়েছে স্যার, ঠিক হয়েছে স্যার। আচ্ছা, বোর্ড স্পষ্টই আছে, তুমি একটু ওয়েট করো, অটো ফোকাসে অনেক সময় ডিস্টার্ব করে। একক আয়তনে ইলেকট্রন সংখ্যা হচ্ছে n। তাহলে আমি যদি এই তারের আয়তন al ধরি, a হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর l হচ্ছে দৈর্ঘ্য, তাহলে al আয়তনে ইলেকট্রনের সংখ্যা হয়ে যাবে NaL। তাহলে আমি কি কাজ করলাম, এখানে ইলেকট্রনের সংখ্যাটা বের করে আনলাম, এই পুরা তারের মধ্যে কতগুলা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের সংখ্যাটা এখানে আমি বের করে আনলাম NaL। এখন দেখো আমি, স্যার বলো। স্যার ওই যে নাইমকে অ্যাকসেপ্ট করেন। কে আসছে? নাইম স্যার, নাইম হোসেন। কোথায় গেছিল, বাথরুমে? না স্যার, কেবল জয়েন দিছে বোধহয়। ওই তো, তোমরা যখন আবার ইয়েতে কলেজে ছিলাম তো এতক্ষণে বাথরুম থেকে ফেরত আসতো না। প্রতিটি ইলেকট্রনের চার্জ আমরা ধরতেছি ই, প্রতিটি ইলেকট্রনের চার্জ হচ্ছে ছোট হাতের ই। তাহলে আমি যদি NaL সংখ্যক ইলেকট্রনের চার্জ ধরি তাহলে এটা হবে NaLe। আমরা দেখো জাস্ট ঐকিক নিয়ম ফরম্যাটে যাচ্ছি প্রত্যেকটা ইনফরমেশনে। তাহলে আমি এখানে এই টোটাল পরিবাহীর মধ্যে, এই টোটাল পরিবাহীর মধ্যে মোট চার্জ কত পাচ্ছি? মোট চার্জ পাচ্ছি NaLe। এখন দেখো, এখন দেখো, আমি এই মোট চার্জটাকে কিউ দিয়ে প্রকাশ করে দিলাম। কিউ মানে মোট চার্জ, এখানে আমি ধরে নিচ্ছি কিউটা হলো মোট চার্জ। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু তড়িৎ প্রবাহের সমীকরণ ক্লাস 10 থেকেই জানি যে তড়িৎ প্রবাহ আই মানে হচ্ছে চার্জ বাই সময়। একক সময়ে যে পরিমাণ চার্জ পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তাহলে আই হচ্ছে কিউ বাই টি। তাহলে এইবার এই কিউ এর মানটা যদি আমি এখানে বসায় দেই তাহলে আমি কি পাবো? NaLe বাই টি। আমি বসায় দিলাম NaLe বাই টি। তো আমাদের তড়িৎ প্রবাহ এখান থেকে বসলো। কিন্তু দেখো, আমরা শুরু করছিলাম কিন্তু তারণ বেগ, তারণ বেগ শুরু করছিলাম, কিন্তু এখনো তারণ বেগ এখানে ইন্ট্রোডিউস করতে পারি নাই। তো ইন্ট্রোডিউস করতে না পারলেও এখন কিন্তু এটা সম্পর্কে ধারণা আসবে আমাদের। আমরা জানি বেগ মানে কি, বেগ মানে হলো দূরত্ব বাই সময়। তাহলে এই বেগটাকে যদি আমি ভি ধরি তাহলে দূরত্ব হবে এল আর সময় হবে টি। তাহলে লক্ষ্য করে দেখো, এই এল আর এই টিটা কিন্তু এখানে আছে এবং এল বাই টি ফর্মুলা আকারেই আছে। তাহলে আমি এই এল বাই টি কে অ্যাকচুয়ালি ভি দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি খুব সহজে। তাহলে আমি আই সমান কি বলতে পারবো? NaVe। তাহলে এইটা কিন্তু আমাদের তড়িৎ প্রবাহের সাথে তারণ বেগের একটা সম্পর্ক। এই যে আমরা বক্স দিলাম, এটা তড়িৎ প্রবাহের সাথে তারণ বেগের একটা সম্পর্ক। আর যদি আমি তোমাকে তারণ বেগের রাশিমালা হিসেবে এটাকে বের করি তাহলে ভি সমান হবে I বাই NaE। তাহলে তুমি যে কোনো ভাবে সূত্রটাকে লিখতে পারো। তুমি এটাকে তারণ বেগের রাশিমালা হিসেবে লিখতে পারো, তুমি এটাকে তড়িৎ প্রবাহের সাথে তারণ বেগের সম্পর্ক হিসেবে লিখতে পারো। তো এই জিনিসটা আমরা চলতড়িতের মধ্যে শিখি তড়িৎ প্রবাহের সাথে সম্পর্কযুক্ত ইকুয়েশন হিসেবে। ওকে, ঠিক আছে, আচ্ছা গুড। তাহলে এখন আমরা যেটা করব, এইটা দিয়ে একটা অঙ্ক করে ফেলবো আমরা। সবাই কিন্তু ক্যালকুলেটর সাথে নিয়ে বসবে। যদি কেউ এখনো ক্যালকুলেটর না নিয়ে থাকো এই ফাঁকে তোমার ক্যালকুলেটরটা নিয়ে চলে আসো, কারণ আমি এখন একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা তোমাদের এখন ক্যালকুলেটরে করে আমাকে বলতে হবে। ওকে, তো সবাই রেডি থাকো, আমি অঙ্কটা বলতেছি, লিখো।
একটি তারের মধ্য দিয়ে 3 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। দাঁড়িয়ে দিয়ে লিখো তারের ব্যাসার্ধ 5 মিলিমিটার, তারের ব্যাসার্ধ 5 মিলিমিটার এবং ইলেকট্রনের তারণ বেগ 2000 কিলোমিটার পার সেকেন্ড এবং ইলেকট্রনের তারণ বেগ 2000 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তোমার প্রশ্নটা হচ্ছে তারের একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা কত? তারের একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা কত? স্যার আরেকবার বলবেন স্যার। তারের একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা কত? এটা হচ্ছে কোশ্চেনটা। মানে সোজা কথা এন এর মান বের করতে দিচ্ছি আমি তোমাকে অঙ্কতে আমি এন এর মান বের করতে দিচ্ছি। তারের একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা কত? আচ্ছা, একটা জিনিস তুমি লক্ষ্য করো, তোমাকে কিন্তু একটা তথ্য আমি দেই নাই। সেই তথ্যটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। এটা কখনো দেওয়া থাকবে, কখনো দেওয়া থাকবে না, কারণ তোমরা কিন্তু এটা জানো 1.6 10⁻⁻19 কুলম্ব। এটা কিন্তু আমরা জানি ইলেকট্রনের চার্জের মান। তো অনেক সময় তোমাকে এটা দেয়া থাকবে, যদি মনে হয় টিচারের যে তুমি তোমার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে দিয়ে দেই, আবার অনেক সময় টিচাররা কিন্তু দিবে না, যে এটা জেনারেল নলেজ, তোমার কেন জানা থাকবে, মানে ভুলে যাবা, তোমার জানা থাকতে হবে। ওকে, আমাকে করে এন এর মানটা বলো, দেখো কত আসে। কত আসে আমাকে বলবে। হ্যাঁ, ইরফান আজাদ ধ্রুব, তুমি তোমার ভিডিও বন্ধ করো এবং তুমি তোমার মাইক্রোফোনও বন্ধ করো। ভিডিও এবং মাইক্রোফোন যত তুমি বন্ধ করে রাখলে তোমার কিন্তু আমার সাউন্ড আর আমার বোর্ড দেখতে একটু সুবিধা হবে। জি স্যার, করে দিছি আগেই। আচ্ছা, গুড। এবার আমাকে কেউ একজন উত্তর বলো, উত্তরের সবার এতক্ষণে তো হয়ে যাওয়া উচিত। এন এর মান বের করতে বলা হয়েছে। ও আচ্ছা, মনে রেখো মিলিমিটারকে মিটার বানায় নিও, মিলি কুলমকে কুলম বানায় নিও, এগুলা কিন্তু তোমার জানা আছে। মিলি কুলম মানে 10⁻³ কুলম, মিলিমিটার মানে 10⁻³ মিটার। এগুলা নতুন করে শিখার কিছু নাই, কিন্তু এগুলা কিন্তু তোমরা আরো আগে থেকে জানো। আমাকে উত্তরটা বলবে। স্যার 1.15 into 10⁻⁻19। হ্যাঁ, মাইনাস না, এন এর মান মাইনাসে যাবে না। না স্যার, 1.15 into 10⁻19। ওইটা হতে পারে, এটা কোনো ব্যাপার না। পাওয়ার অবশ্যই প্লাসে হবে, এইটুকু ফ্যাক্ট। 1.15 10⁻19 টি, তার মানে এতগুলা ইলেকট্রন প্রতি একক আয়তনে আছে। 1.15 10⁻19 এতগুলা ইলেকট্রন তোমার প্রতি একক আয়তনের মধ্যে আছে। গুড। তাহলে আমাদের এই অঙ্কটা আমাদের হয়ে গেল, এই টপিকটা পর্যন্ত আমরা পেরে গেলাম। আচ্ছা, এবার দেখো, যেহেতু এই অংশটা আমাদের গেল, এখন আমরা আরেকটা জিনিস দেখবো এখানে। যে টপিকটা আমাদের হয়তো 1.15 10⁻19। আমারটা তো মিলে না স্যার,
10 to the power 14 আসছে স্যার 10 to the power 14 স্যার স্যার আমারটাও আসছে স্যার 0.19 into 10 to the power 14 স্যার আমারটাও জি স্যার আমারটাও আসছে 14 স্যার 14 আসছে স্যার 14 হবে স্যার 14 জি স্যার 14 14 স্যার সবাই শোনো সবাই সেটা হচ্ছে যদি 19 এর জায়গায় 14 হয় তাহলে 19 যে করছে সে চেক করতেছে অসুবিধা নাই আমরা 14টাই ধরে নিব সমস্যা নাই জি লিখতে থাকো আর করতে থাকো তোমাদের সবার যদি 14 আসে তাহলে তোমরা ওই জায়গায় আমি প্রায়োরিটি দিব না ওইটাই তাহলে হবে 19 যে বলছে সে ফার্স্টলি বলছে সে দ্রুত করতে গিয়ে হয়তো বা সে পাওয়ারফুল করছে কিন্তু আমাদের ক্যালকুলেশন ডেফিনেটলি সবারই কম বেশি ঠিক ছিল কারণ সবারই 1.15 আসছে পাওয়ারটা সে হয়তো বা মিলি কুলমকে কুলম বানাতে বা কোনো কিছু করতে গিয়ে ভুল করছে আচ্ছা আমরা এখন দেখো সবাই যাচ্ছি কোষের সন্নিবেশ সবাই দেখতে পাচ্ছ কিন্তু কোষের সন্নিবেশ দেখতে পাচ্ছ ওকে এই টপিকটা আমরা কিন্তু ক্লাস 10 এ যদি মনে করো তোমাদের টিচাররা তোমাদের অ্যাডভান্স পড়ায় থাকে তাহলে তোমাদেরকে এটা পড়ায় ফেলার কথা কিন্তু যদি অ্যাডভান্স না পড়ায় তাহলে অ্যাকচুয়ালি এটাও তোমাদের ক্লাস 10 এ অজানা ছিল আমরা রোধের সন্নিবেশ শিখছি যে কতগুলো রোধকে পাশাপাশি যুক্ত করা যায় উপর নিচে যুক্ত করা যায় কিন্তু কোষকেও যে এরকম পাশাপাশি যুক্ত করা যায় উপর নিচে যুক্ত করা যায় এবং এদের সন্নিবেশ থেকে আমরা কিছু ইকুয়েশন বের করতে পারি সেটা আবার কিন্তু অনেকে আমরা জানি অনেকে জানি তো এটাই আমরা আজকে দেখব কোষের সন্নিবেশ যেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব একটা হচ্ছে শ্রেণী আর আরেকটা হচ্ছে সমান্তরাল তো সন্নিবেশ বললে আমাদের মাথায় এই দুইটা শব্দই কিন্তু ঘুরতে থাকে শ্রেণী আর সমান্তরাল এছাড়া আর অন্য শব্দ কিন্তু ঘুরে না তো যাই হোক আমরা ফার্স্টে কোষের সন্নিবেশের জন্য ফার্স্টে শ্রেণী মেথডটা যাচ্ছি তো আমি তোমাকে কি করতেছি একটা নর্মাল সার্কিট এঁকে দিচ্ছি যে সার্কিটের মধ্যে আমি অনেকগুলা কোষকে শ্রেণীতে যুক্ত করে দিচ্ছি অনেকগুলা কোষ আমি শ্রেণীতে যুক্ত করে দিচ্ছি দেখো প্রত্যেকটা কোষ একই অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট এবং একই তড়িৎচালক শক্তি বিশিষ্ট এইরকম একটা চিত্র আমরা সবাই প্রথমে আঁকি সবাই এরকম একটা চিত্র আগে এঁকে দিই আচ্ছা তাহলে শ্রেণী সংযোগটা আমরা এঁকে নিলাম একটা ছোটখাটো স্টেটমেন্ট আছে স্টেটমেন্টটায় আমরা যাই সবাই একটু লিখো ছোট স্টেটমেন্ট বড় কোনো স্টেটমেন্ট না দেখো মনে করি ক্যাপিটাল ই তড়িৎচালক শক্তি ক্যাপিটাল ই তড়িৎচালক শক্তি এবং স্মল আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট এবং স্মল আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট এন সংখ্যক কোষকে অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট এন সংখ্যক কোষকে শ্রেণী সংযোগে যুক্ত করা হলো এন সংখ্যক কোষকে শ্রেণী সংযোগে যুক্ত করা হলো শ্রেণী সংযোগে যুক্ত করা হলো বাস এইটুকু কথা লিখলে কিন্তু আমাদের হয়ে যাবে অতএব এবার এই কথাটা লিখতেছো অতএব বর্তনীতে মোট তড়িৎচালক শক্তি আমি যদি মনে করো এটাকে ইএন লিখি মানে এন সংখ্যক কোষ তো তাই মোট তড়িৎচালক শক্তি ইএন তাহলে তুমি এটাকে ই প্লাস ডট 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 দিয়ে এন সংখ্যক পর্যন্ত লিখে ফেলতে পারবা এন সংখ্যক পর্যন্ত এটা আমরা লিখে যাচ্ছি তাই তো এন সংখ্যক পর্যন্ত যদি আমরা লিখে যাই এই প্লাসটা থাকবে না তাহলে আমি এই কোণ লিখতে পারি যে ইএন হচ্ছে এন ই কারণ যদি 5টা ব্যাটারি হয় তাহলে হবে 5e যদি এন সংখ্যক ব্যাটারি হয় তাহলে এটা হবে এন ই তাহলে আমি কি করলাম মোট তড়িৎচালক শক্তি পাশাপাশি কানেক্ট করাতে আমরা তার সবগুলা তড়িৎচালক শক্তিকে যোগ করে দিলাম তো এইটা পেলাম আমি এন ই আর যদি আমি তোমাকে বলি মোট অভ্যন্তরীণ রোধ তাহলে দেখো সবগুলা রোধ আমার পাশাপাশি যুক্ত থাকা মানে কিন্তু আমরা জানি যেটা শ্রেণীতে যুক্ত রোধ
তাহলে তুমি লিখবা আর প্লাস আর প্লাস আর প্লাস এন সংখ্যক। তাহলে এখানেও আমরা এন সংখ্যক রোধকে যুক্ত করে দিচ্ছি, তাহলে আমরা আর এস বলতে পারবো এন আর। তাহলে কি পেলাম আমি মোট তড়িৎচালক শক্তি পেলাম এবং আমি মোট অভ্যন্তরীণ রোধ পেলাম। এখন যদি আমি তোমাকে বলি যে তাহলে এই বর্তনীতে যদি প্রবাহ বের করতে হয় তাহলে কিভাবে বের করব? তুমি দেখো বর্তনীতে আমি একটা ক্যাপিটাল আর যুক্ত করে দিছিলাম, এই ক্যাপিটাল আরটা কিন্তু বাহ্যিক রোধ। বাহ্যিক রোধটা বর্তনীর ব্যাটারির বাইরে থাকে, অভ্যন্তরীণ রোধগুলো সব ব্যাটারির ভিতরে থাকে। তাহলে এখন যদি আমি তোমাকে বলি অতএব তড়িৎ প্রবাহ এখানে কি ঘটা উচিত, তাহলে তড়িৎ প্রবাহের ইকুয়েশনটা কিন্তু তুমি জানতা ই বাই আর প্লাস আর। তাহলে সেটাই এখন আমি লিখতেছি ইএন বাই আর প্লাস আর এস, কারণ এই আর এস টা অভ্যন্তরীণ রোধ আর ইএন টা হচ্ছে তড়িৎচালক শক্তি। এই সূত্রটা তোমরা শিখে আসছো এইভাবে, এই যে আমি বাম দিকে লিখে দেখাই, তোমরা ক্লাস 10 এ এইভাবে লিখে আসছো ই বাই আর প্লাস স্মল আর, এইরকম সূত্র আকারে তোমরা শিখে আসছো। ওইটাই আমরা এখন একটু মডিফাই করে এইভাবে লিখছি। তাহলে বাস কাজ শেষ আমাদের প্রথমটা। তাহলে দেখো ইএন এর জায়গায় আমি বসাতে পারবো এনই, আর আর এস এর জায়গায় বসাতে পারবো এন আর। তাহলে আমি আই এর মানটা কি পাচ্ছি, এনই বাই আর প্লাস এন আর। এই হলো আমাদের কোষের সন্নিবেশ যখন আমরা এটাকে শ্রেণীতে যুক্ত করছি, এবং সেখান থেকে আমরা তড়িৎ প্রবাহের মান বের করছি। আমরা কিন্তু স্টিল তড়িৎ প্রবাহ নিয়েই কথা বলতেছি। তুমি দেখো প্রথমে আমরা যখন নাকি আলোচনা করলাম তারণ বেগ, সেখানেও কিন্তু আমরা একটা তড়িৎ প্রবাহের ইকুয়েশন বের করছি। তার মানে আমাদের চলতন্ত্রের প্রথম টপিকটাই কিন্তু তড়িৎ প্রবাহ, এবং আমরা কিন্তু সেটাতেই আছি, তড়িৎ প্রবাহের টপিকটাই আমরা মানে পড়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা কোষের সন্নিবেশের শ্রেণী পাঠটা শেষ করে ফেললাম। এখন তাহলে যেটা হবে আমাদের কোষের সন্নিবেশে সমান্তরাল পার্টটা আমাদের দেখতে হবে। তো আমি কিন্তু এখন এটা বুঝে ফেলবো, তোমরা যারা ছেলেরা লিখতে শেষ করতে পারো নাই তারা মোবাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, যারা শেষ করো নাই। আর যারা মনে করতেছো যে না শেষ হয়ে গেছে, লিখা শেষ, তাহলে আপনাদের দরকার নেই। আর যাদের শেষ হয় নাই জাস্ট একটা স্ক্রিনশট মেরে রাখো, তাহলে ভবিষ্যতে দেখতে পারবা যে কি ছিল লেখা। ওকে, এখন চলে যাচ্ছি আমি সমান্তরাল। সমান্তরাল যখন যাব তখন বর্তনীতে কিভাবে চিত্রটা আঁকবো সেটা আমি একটু আগে দেখাই দিই তোমাদের। আর আমি তোমাদের একটু টাইমও দিব, অসুবিধা নাই, তোমরা চিত্রটা এঁকে নিও পুরোপুরি। ওকে, সবাই এই চিত্রটুকু আগে এঁকে নাও। চিত্র কোনো কঠিন না, খালি তুমি দেখো ব্যাটারি সংযোগটা আমি সমান্তরালে করে দিয়েছি, আগের বার ছিল শ্রেণী আর এখন আমি তোমাকে সমান্তরাল করে দিচ্ছি, শুধু এইটুকু। ঠিক আছে, ওকে। তাহলে এই কথাটা আমরা একটু দ্রুত লিখে ফেলি, যে কমন স্টেটমেন্টটা আমরা সবসময় দিই, সেই কমন স্টেটমেন্টটা মনে করি ক্যাপিটাল ই তড়িৎচালক শক্তি, মনে করি ক্যাপিটাল ই তড়িৎচালক শক্তি এবং স্মল আর ব্যাসার্ধে ক্যাপিটাল ই তড়িৎচালক শক্তি এবং স্মল আর ব্যাসার্ধে এন সংখ্যক কোষকে সমান্তরালে যুক্ত করা হয়েছে। সমান্তরালে যুক্ত করা হয়েছে। এই সাথে আরেকটা তথ্য এখানে অ্যাড করো, আরেকটা কথা,
সমান্তরালে যুক্ত সমান অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালক শক্তি বিশিষ্ট কোষগুলো হতে, আবার বলি, সমান্তরালে যুক্ত সমান অভ্যন্তরীণ রোধ এবং কোষের তড়িৎচালক শক্তি সমান অভ্যন্তরীণ রোধ এবং সমান কোষের তড়িৎচালক শক্তি বিশিষ্ট কোষগুলো কেবলমাত্র একটি কোষ বর্তনীতে বিদ্যুৎ প্রবাহে অংশগ্রহণ করে। কেবলমাত্র একটি কোষ বর্তনীতে বিদ্যুৎ প্রবাহে অংশগ্রহণ করে। অর্থাৎ এটা একটা এক্সেপশনাল বিষয়। তুমি দেখো যে কথাটা আমরা লিখলাম সে কথাটা কি বুঝাইছে, যে তুমি যদি অনেকগুলা কোষকে এরকম সমান্তরালে যুক্ত করে দাও, এই সমান্তরালে যুক্তে যতগুলা কোষ দেখতে পাচ্ছ, যা এর মধ্যে শুধুমাত্র একটা কোষ, যে কোনো একটা কোষ বর্তনীতে বিদ্যুৎ প্রবাহে অংশগ্রহণ করবে, আর মনে হবে যে বাকি সব কোষগুলা ডিসেবল হয়ে আছে, অর্থাৎ তারা যেন বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ করতে চাচ্ছে না। এটার মধ্যে কিন্তু আবার একটা অপশন আছে, এটা রোধটা কিন্তু সমান হতে হবে, অভ্যন্তরীণ রোধটা সমান হতে হবে। অভ্যন্তরীণ রোধ যদি আবার এদিক সেদিক হয়, অর্থাৎ কোনোটায় কম কোনোটায় বেশি, তাহলে কিন্তু আবার এই কোষ একটা জায়গায় দুই তিনটাও কাজ করতে পারে। কিন্তু অভ্যন্তরীণ রোধ সমান, পরিচালক শক্তি সমান, এরকম অবস্থায় যদি কোষগুলাকে তুমি একত্রে কানেক্ট করো, তাহলে কেবলমাত্র একটা কোষ কাজ করবে আর বাকি সকল কোষগুলা ডিসেবল হয়ে, অর্থাৎ আমি যেটাকে বলি, আমরা বলতে পারি যে বন্ধ হয়ে থাকবে, তারা যেন তড়িৎ প্রবাহ ঘটাতে চাইবে না। তো এই কারণে সমান্তরালে যদি তুমি কখনো ব্যাটারি যুক্ত করো, তুমি কিন্তু অনেক সময় ধরে কারেন্ট পাবা, অনেক টাইম ধরে, কারণ একটা ব্যাটারি ডিসচার্জ হবে, পরে আরেকটা ব্যাটারি প্রবাহ দিবে, আবার ওইটা ডিসচার্জ হবে, আবার আরেকটা দিবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে। শ্রেণী কিন্তু এটা না, শ্রেণী কিন্তু খুব দ্রুত তোমার প্রবাহ দিয়ে একসময় ডিসচার্জ সবগুলা ব্যাটারি হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু অনেক ধীর গতিতে বা অনেক সময় লাগায় কিন্তু তোমাকে প্রবাহ দিবে। তাহলে এখানে আমি একটা কথা শিখলাম, যে এখানে যদি আমি বলি মোট তড়িৎচালক শক্তি, তাহলে এইটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে শুধু একটা ব্যাটারির শক্তি, En সমান কি। আর সাথে আমি যদি এখন এই রোধগুলোর দিকে তাকাই, তাহলে আবার আমি একটা অন্য কনসেপ্টে যাব, কারণ আমি জানি 1/Rp হচ্ছে 1/R1, 1/R2, 1/R3, এরকম করে n সংখ্যক কোষ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি, n সংখ্যক রোধ পর্যন্ত আমরা যোগ করে যেতে থাকবো। তাহলে অভ্যন্তরীণ রোধের জন্য আমরা কিন্তু এরকম একটা ইনফরমেশন পাচ্ছি n/R। তাহলে তোমার যদি এটাকে Rp বানায় ফেলা হয়, তাহলে এটা হয়ে যাবে R/N। যেহেতু রোধগুলো সমান্তরালে যুক্ত, রোধের জন্য তো রোধের সূত্র, তো আমরা রোধের জন্য রোধের সূত্র বসালাম। এখন দেখো একটা জিনিস, এখন হচ্ছে যদি আমি তোমাকে প্রবাহ বলতাম, তাহলে তুমি প্রবাহ কি করতা? En/R+Rp লিখতা, কারণ এখানে অভ্যন্তরীণ রোধ হচ্ছে Rp। তাহলে En এর জায়গায় তুমি বসাও E, R, আর Rp এর জায়গায় তুমি বসাও R/N, লসাগু করো, তাহলে নিচে থাকবে N, উপরে আসবে R+NR, উল্টা হবে, NR+R হবে, NR+R, আর উপরে হবে E। তাহলে দেখো ফাইনালি আমি এখান থেকে একটা ইকুয়েশন পাচ্ছি, Ne/NR+r। এই যে আমরা একটা ইনফরমেশন পেলাম, আর একটু আগে আমি আরেকটা ইনফরমেশন পেলাম, তুমি দুইটা সমীকরণকে মিলাও, এটা হচ্ছে সমান্তরাল। আর শ্রেণীর জন্য যে সমীকরণটা আমরা পাইছিলাম সেটা ছিল Ne/R+NR। দেখো অলমোস্ট সেটা একরকম, কিন্তু দুইটা সমীকরণ দুই জিনিসকে রিপ্রেজেন্ট করতেছে। একটার n গুণ হয়েছে অভ্যন্তরীণ রোধের সাথে, একটার n গুণ হয়েছে বাহ্যিক রোধের সাথে। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা করবো, এটা দিয়ে আমরা একটা ম্যাথ করে ফেলবো, আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ, এটা দিয়ে আমরা একটা ম্যাথ করবো। তো সবাইকে আমি একটা অঙ্ক দিচ্ছি, অঙ্কটা দিয়ে খালি ম্যাথটা করে ফেলবো, ঠিক আছে? একদম সংক্ষেপ আকারে দিচ্ছি,
তুমি খালি সূত্রে বসাবে, অঙ্ক করবে। লিখো বাহ্যিক রোধ 15 ওহম, মানে সংক্ষেপে লিখতেছো তুমি, বাহ্যিক রোধ 15 ওহম, কমা কোষের সংখ্যা 10, কোষের সংখ্যা 10, অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম, অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম, আর তড়িৎচালক শক্তি 3 ভোল্ট, তড়িৎচালক শক্তি 3 ভোল্ট, 3 ভোল্ট। তো সবগুলো তথ্য দিয়ে দিছি। অভ্যন্তরীণ রোধ 15 ওহম, অভ্যন্তরীণ না, বাহ্যিক রোধ 15 ওহম, অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম, কোষের সংখ্যা 10, তড়িৎচালক শক্তি 3 ভোল্ট। বসায় এই শ্রেণী এবং সমান্তরালে প্রবাহের মান বের করো। কোশ্চেনটা হচ্ছে শ্রেণীতে ও সমান্তরালে প্রবাহ কত? শ্রেণীতে ও সমান্তরালে প্রবাহ কত? শ্রেণীতে ও সমান্তরালে প্রবাহ কত? এটা হচ্ছে কোশ্চেনটা। শ্রেণীতে ও সমান্তরালে প্রবাহ কত? আমাকে বলো ছেলেরা উত্তরটা, একটা একটা করে বলো যে শ্রেণীতে কত পাইছো। সবাই তাহলে মিলাই নিবে। শ্রেণীতে 1.5। শ্রেণীতে এক্স্যাক্টলি 1.5 আসছে, তাই তো? ঠিক আছে, সমান্তরাল করো। জি স্যার। সমান্তরালে 0.19। সমান্তরালে 0.19, সমান্তরালে অবশ্যই অনেক কম হবে, অনেক কম। মানে আমি কি বলছি তোমাকে, সমান্তরালে কিন্তু অনেক ধীর গতিতে তোমার প্রবাহ হচ্ছে, মানে ধীর গতি মানে কি, অনেক সময় লাগে প্রবাহ হচ্ছে, তার মানে অনেক অল্প প্রবাহ যাচ্ছে। তুমি দেখো সমান্তরালে যদি 0.19 পাও আর শ্রেণীতে যদি 1.5 পাও, তাহলে কত গুণের পার্থক্য? প্রায় বলতে পারো যে 7-8 গুণের পার্থক্য। ওকে, তাহলে কি তোমরা উত্তর দুইটা পাইছো? প্রথমটা হচ্ছে 1.5 যেটা শ্রেণী, ডান দিকের উপরের সমীকরণটার জন্য, আর বাম দিকে নিচের সমীকরণটার জন্য 0.19 অ্যাম্পিয়ার বলতেছে। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই দুইটা উত্তর সঠিক। তাহলে আমরা ছেলেরা আজকে যা শুরু করলাম চলো তড়িৎ, আমাদের এই অধ্যায়ে তোমাদের রফিক স্যারও আছে মনে হয়, তোমাদের আমি যেটুকু পড়াচ্ছি এর পরবর্তী অংশটুকু তোমাকে স্যার যদি বলে তোমরা স্যারকে বলবা পড়াই দিতে। আবার ওর পরে স্যার যেটুকু যে শেষ করবে ওইখান থেকে আবার আমাকে বলবো, আমি পড়াই দিব। এইভাবে মনে হয় তোমাদের আগে চ্যাপ্টার 11টা শেষ করতে হবে। তো যাই হোক, আমাদের সাথে তোমার দুইটা ক্লাস আছে তোমাদের, আর রফিক স্যার মনে হয় একটা ক্লাস আছে। তো আমি ম্যাক্সিমাম মেজর পোর্শন পড়াবো, সমস্যা নেই স্যার। হ্যাঁ আমাদের স্যার সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়টা একটু পড়েন স্যার, একটু ওইটা ভালোভাবে পড়ানো হয় নাই। তাপগতিবিদ্যা। জি স্যার, তাপগতিবিদ্যাটা ভালোভাবে পড়ানো হয় না, ওই যে স্যার আমাদের এটা কলেজের যেহেতু টপিক, কলেজের টপিকসে তাপগতিবিদ্যা যদি কিছু অংশ বাকি থাকে অবশ্যই তোমাদের দেখা দেওয়া হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা আপাতত আমাদের ডিপার্টমেন্ট থেকে যে ডিসিশন আসছে সেই ডিসিশনে যাচ্ছি। চলতরিতা শেষ করার পর যদি তাপগতিবিদ্যার সময় থাকে অবশ্যই করায় দেওয়া হবে, কোনো টেনশনে কিছু নেই। ওকে, ঠিক আছে বাচ্চারা, তাহলে আমরা আজকে আমাদের ক্লাস ক্লোজ করতেছি। আমাদের পরবর্তী শিডিউলে তোমরা চলে যাও, তোমাদের 11টার সময় একটা ক্লাস আছে, কিছুক্ষণ রেস্ট নিয়ে ওইটাতে যাও। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।